ফ্রোজেনের গল্প, গল্প শুনেও হবে দেখো গো ক্লান্ত মন শান্ত। শোনো ফ্রোজেনের গল্প, সাসপেন্স থেকে থ্রিলার, অ্যাকশন থেকে হরর। সাসপেন্স, থ্রিলার, অ্যাকশন, হরর। আর ভালোবাসা থেকে হিউমার হয়ে আছে সবই অল্প স্বল্প। শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। আমি ডিএসপি সাক্ষ্য রায় চৌধুরী। অনেক ভয়ঙ্কর কেস, নটোরিয়াস ক্রিমিনালদের হ্যান্ডেল করেছি আমি আমার এই 10-12 বছরের সার্ভিস পিরিয়ডে। কিন্তু তাও কেন জানি না, সায়ংকারার বাড়িতে ওই কালো হুডি আর কোমরে ধারালো ছোড়া গোঁজা লোকটাকে প্রবেশ করতে দেখে আমি হিতাহিত জ্ঞান হারালাম। কিছুক্ষণ পরেই আমি ঝড়ের গতিতে গাড়ি ছুটিয়ে পৌঁছে গেলাম সায়ংকারাদের বাড়ির সামনে। সজোরে ব্রেক কষে গাড়ি থামিয়ে ছুটে গেলাম ওদের দরজার কাছে। বার কয়েক বেল বাজাবার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম কলিং বেল অফ করা। আমার মনে দুশ্চিন্তার পাহাড় জমতে শুরু করলো যেন। অন্য কোনো উপায় না দেখে আমি ওদের বাড়ির পেছনে জলের পাইপ ধরে ওপরে ওঠার চেষ্টা করলাম। প্রথমবারের চেষ্টা বিফল হলো, তারপরের বারও আরও একবার। এই করে পাঁচবার চেষ্টা করার পর আমি অবশেষে পাইপ বেয়ে উঠতে শুরু করলাম একটু একটু করে। ছাড়ো ছাড়ো বলছি, নইলে আমি কিন্তু এবার। আমি কিন্তু বলেছিলাম অপরূপাকে এসবে না জড়াতে, তাও তুমি। আমি কাউকে জড়াইনি। তোমার অপরূপাই যেচে পড়ে আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে এসেছে। না, ও তোমার পথে বাধা হতে আসেনি। ও চেয়েছে কেবল আদ্রিতকে তোমার হাত থেকে বাঁচাতে। আমি আদ্রিতকে বাঁচতে দেব না। দেবতোষ মুখোপাধ্যায়ের নাম যশ খ্যাতি পাওয়ার জন্য আমি অনেক কিছু সহ্য করেছি, তাই ওর অবর্তমানে ওর সব কিছু শুধু আমার, আর কারোর নয়। এসবের সঙ্গে আদ্রিতের কি সম্পর্ক? ও তো দেবতোষ মুখোপাধ্যায়ের অবৈধ সন্তান। একদমই তাই। ওদের ডিএনএ টেস্ট করিয়েছিলাম আমি। আর এখন উকিলও জানিয়েছে দেবতোষ মুখোপাধ্যায় তার সম্পত্তির অর্ধেকের বেশি ওই আদ্রিতের নামে করে গেছে। তাই তার মানে, কিন্তু ওর মাকে? জানি না, জানতে চাইও না। কারণ আমার রাস্তা পরিষ্কার করতে হলে আজ না হয় কাল আদ্রিতকে মারতেই হবে। এছাড়া আমার হাতে অন্য কোনো রাস্তা নেই। তার আগে আমি নিজেই তোমাকে শেষ করে দেব। ওই হুডি পরা লোকটা যখন হাতের ছোড়া উঁচিয়ে সায়ংকারাকে আঘাত করতে ছুটে আসছে, ঠিক সেই মুহূর্তেই ওই লোকটা আর সায়ংকারার মাঝে হাতে বন্দুক নিয়ে এসে দাঁড়াই আমি। আমাকে দেখেই লোকটা থমকে দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য। তারপর ও আবারও ছুটে আমার দিকে এগিয়ে আসতে গেলে আমি আমার ডান হাতে ধরা বন্দুকটা বাঁ হাতে চালান করে দিয়ে ডান হাত দিয়ে সজোরে একটা ঘুষি চালাই ওই লোকটার পেটে। আর তাতেই লোকটা কোঁকিয়ে ওঠে। সেই সুবাদে ওর মাথার হুডিটাও খুলে যায়। এবার লোকটাকে দেখে আমি যে শুধু চিনতে পারি তাই নয়, আমার দু চোখ বিস্ফারিত হয়ে যায়। কারণ আমার সামনে হাতে অস্ত্র আর পরনে ওই কালো হুডি পরে অন্য কেউ নয়, দাঁড়িয়ে আছে সান্নিধ্য ঘোষাল। এই কেসের সঙ্গে জড়িত এতদিন ধরে দেখা সব মানুষগুলোর মধ্যে যাকে আমার সব থেকে বেশি নিরীহ এবং ভীতু বলে মনে হয়েছিল। সায়ংকারাদের বাড়িতে আমি একা ঢুকলেও রাস্তায় আসার সময় আমি ফোর্সকে ডেকে নিয়েছিলাম আগাম বিপদ আন্দাজ করেই। মুহূর্তে তারাও চলে আসার পর আমি তাদের হাতে সান্নিধ্যকে তুলে দিয়ে তাদের উদ্দেশ্যে বলি, ওকে লকআপে নিয়ে যাও, আমি গিয়ে ওর সঙ্গে কথা বলছি, কাল কোর্টে চালান হবে ওর। আমার কথা মতো তারাও তাই করে। এরপর আমি সায়ংকারার দিকে ঘুরতেই দেখি ভয়ে ওর চোখ মুখ একেবারে আতঙ্কিত হয়ে আছে, ঘামে ভিজে গেছে ওর গোটা শরীর। এরপরেই আমি ওকে ডাকি, মিস মুখার্জি। কিন্তু সায়ংকারা একটা কথাও না বলে সোজা এসে আমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে। তারপরে আমার বুকে মাথা গুঁজে অঝোর ধারায় কাঁদতে শুরু করে। সায়ংকারা যে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে একটু সান্ত্বনা, একটু সাহস খোঁজার চেষ্টা করছে তা আমি বুঝতে পারলেও আমি পারলাম না নিজেকে ধরে রাখতে। যে মেয়ের দুটো চোখ, গোলাপি ঠোঁট, গলা, ঘাড় সহ গোটা শরীরটাকে আমি প্রতিদিন
প্রতি মুহূর্তে চোখ বন্ধ করলেই এতদিন দেখতে পাচ্ছিলাম সেই মেয়ের গোটা শরীরটা আমার শরীরের সাথে মিশে আছে। সেই মেয়ের মাথাটা আমার বুকের ইতিউতি ঘোরাফেরা করছে। সেই মেয়ের নিঃশ্বাস আমি অনুভব করছি আমার নিজের বুকের ওপর। এসব কিছু আমাকে যেন একেবারে মাতাল করে তুলল। ডিউটিতে আছি জানার পরেও সায়ংকারাকে নিজের এত কাছে পেয়ে আমিও নিজের পুরুষ হৃদয়ের তাড়নায় অজান্তেই ওকে দুহাতে জড়িয়ে নিজের বুকের মধ্যে চেপে ধরি। আমার সেই স্পর্শে সায়ংকারাও যেন একটু নড়ে উঠল। চোখ তুলে চাইল সে আমার মুখের দিকে। আমার দু চোখও তখন ওর দুই ভেজা চোখে আটকে। আমি আমার বন্দুকের ট্রিগার চেপা আঙুলটা এবার প্রথম ছোঁয়ালাম ওর নরম গালে, ঠোঁটে। তারপর সেই আঙুল দিয়েই ওর চোখ দিয়ে গড়িয়ে পড়া জলের ধারাগুলো মুছিয়ে দিয়ে বলি, কোনো ভয় নেই, আমি তো আছি। সত্যি সত্যি বলছো তুমি? থাকবে তো এইভাবে আমার পাশে, আমার ঢাল হয়ে? আমি যে বড্ড একা সাক্ষ্য, খুব একা। সারাটা জীবনই একা একা লড়াই করতে করতে আমি ক্লান্ত। আমার আমার যে তোমার মতো একটা শক্ত লোকের খুব প্রয়োজন, যে আমার সব ক্লান্তি কষ্টকে নিমেষে দূর করে দেবে। তোমার এই শক্ত হাত দুটোর মতো শক্ত হাতই যে আমার চাই, যে আমাকে আগলে রাখবে, আমার দিকে এগিয়ে আসা সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করবে। পারবে তুমি সাক্ষ্য? পারবে আমার সে একাকিত্বকে দূর করতে? পারবে আমার দিকে ধেয়ে আসা সব বিপদের সামনে আমার ঢাল হয়ে দাঁড়াতে? বলো না, বলো, পারবে? পারবো, নিশ্চয়ই পারবো। একবার সাহস করে যখন তোমাকে আমার বুকের মধ্যে চেপে ধরতে পেরেছি, তখন বাকি জীবনটাও তোমাকে এইভাবে আগলে রাখতে আমি পারবো সায়ংকারা। যার রূপে গুণে ব্যক্তিত্বে সম্পূর্ণভাবে মোহিত হয়ে থাকি আজকাল, তাকে কি আগলে না রাখলে চলে? তুমি বলো। আমার চোখের দৃষ্টি, মনের ইচ্ছা তো তুমি পড়তে পারো, পারো না? তারপরেও কি তোমার সন্দেহ হয় যে? না, এতটুকুও নয়। আমার এই অন্ধকারে ঢেকে থাকা জীবনে যদি এতটুকু আশার আলো কেউ আমাকে দেখিয়ে থাকে, সে তো তোমার ওই দুটো চোখ। কিন্তু ভয় হয় জানো, আমার জীবনের অন্ধকার তোমার ওই আলোটুকু কেউ যদি গ্রাস করে নেয়, অথবা সব অন্ধকারের মুখোমুখি হওয়ার পর যদি যদি তুমি নিজেই আমার থেকে সরে যাও, তখন? সরে যাব বলে তো তোমাকে এভাবে চেপে নিজের বুকের মধ্যে ধরিনি সায়ংকারা। আমি তো চাই এইভাবেই তোমার কাছে থাকতে। কিন্তু কোন অন্ধকারে ঢাকা তোমার জীবন? কিসের এত ভয় তোমার? আমার আমার ভয় অতীত জীবনের অন্ধকার আর বাস্তবের কঠিন পরিস্থিতি। কি সেই অতীত? আর কোন বাস্তব পরিস্থিতির কথাই বা বলছো তুমি? আমার অতীত, দিনের পর দিন নিজের সৎ বাবার বিছানার সঙ্গী হওয়ার অতীত। কি? হ্যাঁ, আমার কিশোরী মন, প্রথম প্রেম, সব কিছুকে তছনছ করেছে ওই লোকটা। আমাকে সেদিন বাধ্য করেছিল ওর শরীরের চাহিদা মেটাতে, ওর খাটে যেতে। আমার সদ্য গড়ে ওঠা সুন্দর শরীরটাকে সেদিন থেকে প্রতি রাতে ওই লোকটা চিড়ে খেত। সে কারণে আমি 21 বছর বয়সে একবার প্রেগনেন্ট হয়ে যাই। যদিও সেই বাচ্চা আমার বাঁচেনি, সেই মরা বাচ্চাটার মুখটাও আমাকে দেখতে দেওয়া হয়নি জানো। ওই লোকটা যখন রোজ রাতে আমার শরীরের ওপর লাফাতো, অত্যাচার করতো, তখন যন্ত্রণায় ঘেন্নায় আমি চিৎকার করেও কারোর সাড়া পাইনি। এমনকি আমার মায়েরও না। বরং আমার মা তো তারপর থেকে আমাকে এই সংসারের তারই প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করলো। আমার মনটাকে কেউ এতটুকু বোঝার চেষ্টা করেনি জানো। শুধু দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে সবাই। এটুকু বলার পর সায়ংকারার গলা ধরে আসে, কথা জড়িয়ে যায়।
ও আর কথা বলতে পারে না, কেবল কাঁদতে থাকে। ওর চোখের জলে আমার জামার বুকের কাছটা ভিজে উঠতে থাকে ক্রমশ। আমি লক্ষ্য করি এই কথাগুলো বলতে বলতে সায়ংকারা ক্রমশ লজ্জায় ঘেন্নায় যত কুঁকড়ে যেতে থাকে, ততই ও আমাকে আরো চেপে জড়িয়ে ধরছে আর নিজের মুখ লুকোতে চাইছে আমার বুকের মধ্যে। ওর শরীরের স্পর্শ পাওয়ার পর থেকে এতক্ষণ ধরে যে শিহরণ আমার শরীরে বয়ে চলছিল, এবার তা বদলে গেল পরম মায়ায়। এত কষ্ট বুকে নিয়ে মেয়েটা বেঁচে আছে কি করে? একটা মেয়ে যদি নিজের বাবার কাছেই নিরাপদ না হয়, তাহলে তার নিরাপত্তা কোথায়? সায়ংকারার নিরাপত্তাহীনতার প্রতিটা মুহূর্ত এবার আমি অনুভব করতে শুরু করলাম। তাই আমি ওর মাথাটা চেপে ধরলাম আমার নিজের বুকে। ও কি বুঝলো জানি না, শুধু ফুঁপিয়ে কেঁদে উঠল আবার। বেশ কিছুক্ষণ কাঁদল ও, তারপর আবার বলতে শুরু করলো, এ তো গেল আমার অন্ধকার অতীতের কথা। আমার বাস্তবের কঠিন পরিস্থিতিটার কথা শুনবে না সাক্ষ্য? শুনবো, আজ তোমার সব কথা শুনবো আমি, কিন্তু আগে তুমি একটু ধাতস্থ হও, একটু জল খাও, তারপর ওই সোফায় দুজনে পাশাপাশি বসে তোমার দুটো হাত শক্ত করে নিজের হাতে ধরে থেকে সবটা শুনবো আমি, সবটা। আমি এখানে এইভাবে তোমাকে জড়িয়ে ধরে থাকতে চাই সাক্ষ্য। তোমার এই বুকটা যে আমাকে বড় ভরসা জোগাচ্ছে। তোমার বুকের প্রতিটা স্পন্দন আমাকে বলছে তোমাকে, শুধু তোমাকেই আমি ভরসা করতে পারি। আর তাই এই অবস্থায় দাঁড়িয়েই আমি তোমাকে সবটা বলে দিতে চাই। বেশ, তাই বলো, আমি শুনছি। আমার বাস্তবটাকে কঠিন থেকে কঠিনতর করে তুলেছিল এই সান্নিধ্য। আসলে আমার বাবার লেখা প্রতিটা বইয়ে বাবার নাম থাকলেও আসল লেখাটা ওরই ছিল। আমার বাবা ওর গরিব হওয়ার সুযোগ নিয়ে ওর কলম চালাবার ক্ষমতাটাকে ব্যবহার করে নিজে সাহিত্যিক হয়ে উঠেছিল। তার বদলে আমার বাবা ওকে নিজের সেক্রেটারি পদে বহাল করে। তারপর ক্রমে আমার বাবার সঙ্গে থাকতে থাকতে পার্টিতে ওরও খুব বড় হোল্ড হয়ে যায়। আর আর তাতেই ওর চাহিদাও আরও বাড়ে। ও সেক্রেটারি থেকে বাবার জামাই হতে চায়, কিন্তু আমি রাজি হইনি, কারণ সান্নিধ্যর মতো কাপুরুষ কোনোদিন আমার পছন্দের তালিকায় ছিল না। আমাকে পাবে না বুঝে ও অপরূপার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, আর বাবাকে দিয়ে ওকে দলের যুবনেত্রী ঘোষণা করায়। শাসক দলের সমস্ত পাওয়ার, প্রতিপত্তি, ক্ষমতা আমার বাবার মতোই ও উপভোগ করতে থাকে বেশ কিছুদিন। তারপরেই বাবার সরকার ভোটে হারে। নিজের ক্ষমতা বজায় রাখতে ও এবার আমাকে চায় ওদের দলে টানতে, কিন্তু আমি তা না করে বর্তমান শাসক দলের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। আর তাতেই আমাকে আজ মারতে এসেছিল। আমি দাদাই মানে কৌস্তব মুখার্জিকে সবটা জানিয়েছিলাম বলে সান্নিধ্য ও আমাকে ছাড়বে না সাক্ষ্য। ও ও আমাকে ছাড়বে না, ও ছাড়বে না আমাকে। এই কথা বলতে বলতেই সায়ংকারা অস্থির হয়ে ওঠে। আমার মুখের কাছে মুখ এনে ক্রমাগত চোখে ভয় আর অস্থিরতার সুরে এই কথাগুলো বলতে থাকে সায়ংকারা। আমি ওকে শান্ত করার চেষ্টা করেও বিফল হই, কিন্তু আমি আমার বাহুডোরে থাকা সায়ংকারার চোখে মুখে এই ভয় অস্থিরতা কিছুতেই সহ্য করতে পারছিলাম না। আর তাই ওকে থামাতেই নিজের ঠোঁট দুটো চেপে ধরি ও নরম ঠোঁট দুটোর ওপরে। পরম আবেশে আমার শরীরের সাথে মিশিয়ে নিতে চাই ওর গোটা শরীর। সায়ংকারা প্রথমটায় হকচকিয়ে গেলেও ক্রমে আমার প্রচেষ্টায় সাড়া দিতে শুরু করে। আমরা ক্রমশ ডুবে যেতে শুরু করি একে অপরের শরীরে। ওর শরীর সমুদ্রের উথাল পাথাল ঢেউ আমাকে পুরোপুরি ভিজিয়ে দিতে শুরু করে, আর আমিও সদ্য নদী থেকে সমুদ্রে আছড়ে পড়া একটা মাছের মতো করে ওর শরীরের তরঙ্গে নিজেকে ভাসিয়ে দিতে থাকি। মেতে উঠি প্রাণী জগতের আদিম খেলায়। বিশ্বাস করুন স্যার, আমি
আমি ওকে মারতে চাইনি। আমি তো শুধু ওকে ভয় দেখাতে চেয়েছিলাম, যাতে যাতে ও এসবের মধ্যে অপরূপাকে। মিথ্যে কথা বলছেন আপনি। লজ্জা করে না একটা অসহায় সদ্য পিতৃহারা মেয়ের ওপর এইভাবে চাপ সৃষ্টি করতে? নিজে করে এখন আবার আপনি অন্য আর একটা মেয়ে অপরূপা দস্তিদারের নামটাকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছেন? না না, আমি কারুর নাম ঢাল হিসাবে ব্যবহার করছি না। আমি শুধু চেয়েছিলাম সায়ংকারাকে বোঝাতে, যাতে ও আপনাদের পার্টি জয়েন করে, তাই তো? তাতে আপনার ক্ষমতা আরো বাড়বে। যুবনেত্রী থেকে শুরু করে মৃত দেবতোষ মুখোপাধ্যায়ের মেয়ে সবাই আপনার তালুবন্দি থাকলে পার্টিতে তো আপনার পোয়া 12। কি ঠিক বলছি তো? ভুল, ভুল, একেবারে ভুল। আমি ওকে পার্টি জয়েন করাতে চেয়েছিলাম ওর ইচ্ছাতেই। ওই চেয়েছিল আমাদের পার্টি জয়েন করে নিজের বাবার জায়গা নিতে। আর সেই জন্যই তো ও। সেই জন্যই তো কি বলুন, সত্যি কথা বলবেন। আমার ইন্টারোগেশন রুমে বসে কেউ মিথ্যে বলুক, এটা আমি সহ্য করতে পারি না। আর তাই সত্যিটা বার করতে আমাকে যত দূর যেতে হয় আমি ঠিক তত দূর যাই। আপনার ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম হবে না। আপনার লেখা ব্যবহার করে দেবতোষ মুখোপাধ্যায় নামকরা লেখক হয়ে উঠেছিলেন, একথা সত্যি? এই কথা আপনাকে সায়ংকারা? নান অফ ইউর বিজনেস। সত্যি না মিথ্যে সেটা বলুন। আর শুধুমাত্র আপনার প্রেমের প্রস্তাবে এবং পরে আপনার দলের নেত্রী হওয়ার প্রস্তাবে রাজি হলো না বলে আপনি সায়ংকারাকে মারতে চলে গেলেন? আমি তো বারবার আপনাকে বলেছি যে আমি ওকে মারতে যাইনি, শুধু ভয় দেখাতে গিয়েছিলাম, তাও অপরূপাকে ওর জাল থেকে সরাবার জন্য। আর শুধু প্রাণে মারাটাই কি মারা? মানসিকভাবে যে আমি ওর জন্য প্রতি পথে মরেছি, তার বেলা। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি আমার নিজের কথা। বলতে চাইছি আমার আর সায়ংকারার কথা। বলতে চাইছি আমার না বলা যন্ত্রণাগুলোর কথা। আমি খুবই গরিব ঘরের ছেলে স্যার। আমাদের অভাব আমাকে শুধু লোকের থেকে দয়া দাক্ষিণ্য পেতেই শেখায়, কোনোদিন কিচ্ছু কেড়ে নিতে বা হাসিল করতে শেখায়নি। আর সেই কারণে ছোট থেকেই আমার মধ্যে না কোনো কনফিডেন্স ছিল, না ছিল কিছু হাসিল করার চাহিদা। আমি শুধু ভাবতাম আমার জীবনটা কোনো মতে এইভাবে কষ্টে সৃষ্টে কেটে গেলেই হলো। আমি তখন মাইক্রোবায়োলজি অনার্স নিয়ে ফার্স্ট ইয়ারে পড়ি। সায়ংকারা এলো আমাদের নর্থ বেঙ্গলে ওর বাবার সাথে। ও তখন সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে। ওর ব্যক্তিত্ব, ওর সৌন্দর্য, ওর চোখের চাউনি সব আমাকে যেন ওর দিকে আকর্ষণ করতে শুরু করলো। কিন্তু আমি কোনোদিন সাহস করে ওকে নিজের কথা বলতেই পারিনি। তাই ও রোজ যে সময় ওদের বাংলো বাড়ির বারান্দায় এসে দাঁড়াতো, সেই সময় ওকে লুকিয়ে দেখার জন্য আমি ঘন্টার পর ঘন্টা ওর বাড়ির আশেপাশে অপেক্ষা করতাম। তারপর একদিন ওর চোখে আমি ধরা পড়ে যাই। সেদিন ওই প্রথম আমার সঙ্গে কথা বলতে এগিয়ে আসে। আমার ওকে ওইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা নিয়ে আমাকে কথা শোনায়। তারপর আমি ওকে দেখা বা ওর বাড়ির সামনে যাওয়া বন্ধ করে দিই স্যার। কিন্তু এরপর থেকে নানা ছুতোয় ওর সঙ্গে আমার দেখা যেন আরো বেড়ে গেল। আমি যত নিজের চোখ নামিয়ে নেওয়ার চেষ্টা করতাম, ও তত আমাকে যেন আরো আকর্ষণ করত নিজের দিকে। ওর শরীরের প্রতিটা ভাঁজ আমাকে পাগল করে তুলেছিল ওই বয়সেই। তবু আমি ভয়ে নিজে থেকে এগোতে পারিনি। একদিন ওই আমার কাছে এসে বলল, এই, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই না? মানে? একটা মেয়ে রোজ তোমার চোখের সামনে দিয়ে ঘুরঘুর করছে, তোমার দিকে লজ্জা লজ্জা চোখে তাকাচ্ছে, শরীরের ভাঁজ দেখাচ্ছে, তারপরেও তুমি তাকে না দেখে চোখ নামিয়ে নিচ্ছ। কিছু বুঝতে পারো না নাকি? কি করে, মানে কি বুঝবো বলো? কি আবার বুঝবে? আমি তোমার সঙ্গে লাইন মারতে চাই। হ্যাঁ? হ্যাঁ, আমার তোমাকে পছন্দ,
আর আমি চাই তোমার সঙ্গে প্রেম করতে। এবার বুঝেছ? কিন্তু আমি তো এই থামো তো। তোমার মনেও যে লাড্ডু ফুটা এ কথা আমাকে আর বলে দিতে হবে না। এখন না হয় না বললে, কিন্তু পরে আমার কথা তোমার নিজের বাড়িতে আর আমার বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারবে তো? কেন? কেন কি? শুধু আমার সঙ্গে প্রেম করবে নাকি? বিয়ে করবে না? আমি আসলে তোতলানো বন্ধ করে যেটা বলছি মন দিয়ে শোনো। আমি তোমাকে পছন্দ করি, ভালো টালো বাসি কিনা এখনো বুঝতে পারছি না। কিছুদিন মিশে দেখি, তুমি যা লেদুস মাল, তোমার সঙ্গে লাইফ কাটানো যায় কিনা দেখে তারপরে আমি সিদ্ধান্ত নেব। এবার বলো, তুমি আমার সঙ্গে প্রেম করতে রাজি? খুব। তাহলে রোজ বিকেলে ওই পার্কে চলে আসবে, আমিও আসবো, মনে থাকবে? এভাবেই আমাদের শুরু হওয়া সম্পর্কটা চলে প্রায় 1 বছর। এই 1 বছরে আমি আমার পড়াশোনা থেকে বাইরের জগৎ ভুলে কেবল ডুবে যেতে থাকি সায়ংকারার মধ্যে। আমার জীবনের প্রথম প্রেম, তাও সায়ংকারার মতো একজন সুন্দরী মেয়ের সঙ্গে। আমি মনে মনে ওকে স্বর্গের অপ্সরাদের সঙ্গে তুলনা করতে থাকি। এরপরই বেশ কিছুদিন ওর ওর কোনো খোঁজ না পেয়ে আমি বেশ অস্থির হয়ে পড়ি আর দৌড়ে যাই ওদের বাড়ি। সেদিন ওদের বাড়ির চাকর বাকরেরা হয়তো কেউ ছিল না, তাই আমি বিনা বাধায় ওদের বাড়ির ভেতরে ঢুকে যাই। আর তারপর ওদের বাড়ির দোতলার একটা ঘরের বাইরে দাঁড়িয়ে আমি দেখি ঘরের ভেতর সায়ংকারা সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় একটা বয়স্ক মানুষের শরীরের সাথে একেবারে লেপ্টে আছে। আর সেই মানুষটা অন্য আর কেউ নয়, সে ওর বাবা দেবতোষ মুখোপাধ্যায়। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, আমি ছুটে পালিয়ে আসি সেখান থেকে। তারপর একদিন সায়ংকারার সঙ্গে আমার দেখা হলে আমি সবটা তাকে জানাই। সে আমায় বলে ও যা করেছিল সবটাই বাধ্য হয়ে। আমার আমার খুব খারাপ লাগে, ভাবতেও অবাক লাগে যে একজন বাবা কি করে। কিন্তু ওর এই সত্যিটা জানার পর থেকে আমার মনে একটা প্রশ্ন জাগতে শুরু করে, আমি কি পারবো এমন একটা মেয়ের সঙ্গে আজীবন সম্পর্ক রাখতে, যে নিজের সৎ বাবার কাছেই রোজ রাত্রে। এই চিন্তা ক্রমশ আমাকে অবসাদ আর হতাশার দিকে ঠেলে দিতে শুরু করে। আমার পড়াশোনার রেজাল্ট খারাপ হতে থাকে, আমার মাইক্রোবায়োলজির অনার্স পর্যন্ত কেটে যায়। তারপরে আমি সিদ্ধান্ত নিই সায়ংকারার জীবন থেকে নিজেকে সরিয়ে নেবার। সেই কথা সায়ংকারাকে জানাবার আগেই সায়ংকারা আমাকে চাপ দিতে শুরু করে ওকে বিয়ে করার জন্য। আমি তখন নিজেই স্টুডেন্ট, আমার বাড়ির অবস্থাও একেবারেই সচ্ছল নয়। সেই অবস্থায় আমি ওকে বিয়ে করতাম কি করে স্যার? তাই আমি সে কথা ওকে জানিয়ে দিই আর বলি, সায়ংকারা আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, বিশ্বাস করো। তোমার পরিস্থিতির কথা শোনার পর থেকে আমার সত্যি তোমার জন্য খুব খারাপও লাগছে। কিন্তু আমি তো খুব গরিব, সে কারণেই আমার কাছে সে ক্ষমতা নেই যা দিয়ে আমি তোমাকে আমি ভালো রাখবো। তাই আমাদের এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব নয় সায়ংকারা সেদিন ওই ভরা পার্কের মধ্যে দাঁড়িয়ে সপাটে একটা চড় মেরেছিল আমার গালে। তারপর বলেছিল, আমি সায়ংকারা মুখার্জি। আজ পর্যন্ত আমার যেটা পছন্দ হয়নি তাকে আমি নিজে দূরে সরিয়েছি, কিন্তু কেউ আমাকে দূরে সরিয়ে দেওয়ার কথা স্বপ্নেও ভাবেনি। আর তুমি সেটাই করলে। তোমার মতো ভীতু কাপুরুষকে পছন্দ করাই আমার ভুল ছিল, কিন্তু তোমার এই কাজের শাস্তি তুমি পাবে, একদিন ঠিক পাবে। সত্যি আপনি কাপুরুষই বটে। নিজের প্রেমিকাকে তার দানব বাবার মুখ থেকে উদ্ধার না করে উল্টে পালিয়ে গেলেন। যদিও আপনার এই গল্প আমি এতটুকু বিশ্বাস করতে পারছি না, কারণ সায়ংকারার ভার্সনটাও আমি জানি। তাই কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত। প্রমাণ আপনি পাবেন কোথা থেকে স্যার? যে সেই প্রমাণ দিতে পারবে সে যে ওই মুখোপাধ্যায় বাড়ির কোনো কাল কুঠুরিতে কি অবস্থায় আছে তা সত্যি আমিও অনেক দিন জানি না। কার কথা বলছেন আপনি? সায়ংকারার মা, দেবতোষ মুখোপাধ্যায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী। উনি তো অসুস্থ, প্যারালাইজড অবস্থায়।
অসুস্থ 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 নাকি ওনাকে অসুস্থ করে রাখা হয়েছে তার খোঁজ করেছেন কোনোদিন? আমি বুঝি কোনো পুরুষের পক্ষেই সায়ংকারার শরীরের চটক আর চোখের চাউনি থেকে মুক্ত হওয়া বড় সহজ কথা নয় স্যার। আপনার পক্ষে তো তারই অসম্ভব বলে মনে হচ্ছে। কি বলতে চাইছেন আপনি? সায়ংকারা মুখোপাধ্যায়কে আপনি চেনেন না অফিসার? যদি সত্যি চিনতে চান তো ওর বাড়িতে গিয়ে ওর মাকে খুঁজে বার করুন সবার আগে, তবে না আপনি হবেন আসল সায়ংকারার মুখোমুখি। আপনার দেখা সায়ংকারা তো মুখোশধারিণী। সান্নিধ্যর কথা এমনিতে বিশ্বাস করার কোনো কারণ আমার কাছে ছিল না ঠিকই, কিন্তু তবু ওর চোখের দিকে তাকিয়ে যেন আমার মনে হলো ও মিথ্যে বলছে না। হয়তো সত্যিই সায়ংকারার বাড়িতে ওর মাকে ঘিরে এমন কোনো রহস্য আছে যেটা জানা আমার জন্য খুবই প্রয়োজন। তাই আমি মনস্থির করলাম আমি আবার যাব সায়ংকারাদের বাড়ি, কিন্তু এবার আমি যাব ওর অনুপস্থিতিতে এবং কাউকে না জানিয়ে। তাহলেই হয়তো আমি আসল সত্যিটা বের করতে পারবো। মাই গুডনেস, উফ, গাড়িটাকে এখনই খারাপ হতে হলো। ওদিকে উকিলবাবু বসে আছেন সান্নিধ্যর জামিন পেপারটা রেডি করে। আজকের মধ্যে থানায় গিয়ে ওটাকে সাইন না করাতে পারলে কি করব এখন? উফ, কি তো স্টার্টই হচ্ছে না। বাইকের ওপর ওই ছেলেটাকে আমার গাড়ির কাছে টোকা মারছে, মুখটাও তো দেখতে পাচ্ছি না, কিছুই বোঝা যাচ্ছে না। খুলবো কাজটা, খুলেই দেখি যদি লিফট পাই তাহলে তো অনেকটা উপকার হবে, তাই না? হ্যাঁ বলুন। এ কি বন্দুক কেন? আপনি কি চান বলুন, আমি দিয়ে দিচ্ছি। প্লিজ প্লিজ আমাকে মারবেন না, বলুন না কি চান। জান আপনার। হ্যাঁ, আমি এরপর বেরিয়ে পড়লাম সায়ংকারাদের বাড়ির উদ্দেশ্যে তার মায়ের খোঁজে। আমাকে জানতেই হবে সায়ংকারা আর সান্নিধ্যের মধ্যে কার কথা সত্যি। কেসের তাগিদেও আবার আমার নিজের। উফ, এখন আবার কে? হ্যালো, ডিএসপি সাক্ষ্য রায়চৌধুরী। সাক্ষ্য, আপনি কোথায়? আমার আপনাকে খুব দরকার এক্ষুনি। আপনি কে বলছেন না বললে তো? আমি অপরূপা দস্তিদার। আমার আপনাকে খুব খুব জরুরি কিছু কথা বলার আছে। এরপর হয়তো আমার হাতে এই সময়টা থাকবে না। কি বলছেন এসব? আর আপনার গলাটা এরকম লাগছে কেন? যেন মনে হচ্ছে আপনি খুব কষ্ট করে কথা বলছেন। আপনার কি কিছু হয়েছে? এলেই সব জানতে পারবেন। আপনি প্লিজ প্লিজ আসুন সাক্ষ্য, আমার আপনাকে খুব খুব দরকার। কিন্তু আমি তো এখন অন্য একটা জায়গায়। না না, আপনি যেখানেই যাচ্ছেন পরে যাবেন প্লিজ। আপনি আপনি আমার কাছে আসুন এখানে, নয়তো আমি হয়তো আর কোনো দিন আপনাকে এই কথাগুলো বলতেই পারবো না। ওকে ওকে, রিল্যাক্স, আমি আসছি। আপনি এখন কোথায়? আমি চৌমাথা থেকে লেফট টার্ন নেওয়া রাস্তার ধারে একটা বেঞ্চে বসে আছি। আপনি এসে আমাকে কল করলেই হবে। ওকে, আমি আসছি। আমাকে মিনিট 10 টাইম দিন,
পৌঁছচ্ছি। ফোনটা কাটার পর থেকেই আগামী 10 মিনিট আমার মাথায় শুধু এই কথাই ঘুরতে থাকলো যে হঠাৎ অপরূপা দস্তিদার আমার সঙ্গে আলাদা করে কথা বলতে চাইছেন কেন। আর ওনার গলার স্বরটা শুনেও কেমন যেন মনে হলো উনি খুব যন্ত্রণায় আছেন। কিসের যন্ত্রণা? তাও রাস্তায়। কথাগুলো ভাবতে ভাবতেই আমি অপরূপা দস্তিদারের বলা সেই জায়গায় এসে ওনাকে ফোন করতেই একটা অন্ধকার গলির মধ্যে থেকে বেরিয়ে এলেন তিনি। ওনাকে দেখেই আমি চমকে উঠলাম। ওনার বাঁ হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, পরনের ড্রেসটা পর্যন্ত সেই রক্তে ভেসে যাচ্ছে। ওনার চোখ মুখের অনুভূতি দেখেই বোঝা যাচ্ছে উনি যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন। আমি মুহূর্তে গাড়ি থেকে নেমে ওনার সামনে যাই। এ কি, আপনার হাতে কি হলো? অ্যাক্সিডেন্ট? না, গুলি আমাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুট করা হয়েছে। কে করেছে? আর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কেউ আপনার হাতে গুলি করেছে মানে তো? সে 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 আমাকে মারতে নয়, ভয় 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 দেখাতে গুলি করেছে। হয়তো এরকম আরো একটা হতে পারে আমার ওপর। সেই ভয়েই আমি আগে আপনাকে ডাকলাম। আমার ধারণা, যদি ভুল না হয়, তাহলে এই কাজটা করা হয়েছে সান্নিধ্যটাকে ভয় দেখানোর জন্য, যাতে যাতে ও মুখ না খোলে। আমি জানি এই ঘটনা যদি ওর কানে যায়, আপনি ওকে মেরে ফেললেও মুখ খুলবে না। তাই তাই আপনাকে আমি সবটা জানাতে চাই। আচ্ছা আচ্ছা, সেসব পরে হবে। আগে চলুন আপনাকে একটা নার্সিং হোমে। না না না, তার আগে আপনি বলুন, আপনি সান্নিধ্যকে কেন অ্যারেস্ট করেছেন? আপনার কি সত্যি মনে হয় ও সায়ংকারাকে কাল রাতে খুন করতে গেছিল? মিস দস্তিদার, এ ব্যাপারে আমরা পরে কথা বলি। এখন সবার আগে আপনার ট্রিটমেন্ট দরকার। তাই সান্নিধ্যদা নির্দোষ সাক্ষ্য, সায়ংকারাকে মারা তো দূরের কথা, সান্নিধ্যদা সারা জীবন কোনোদিন সায়ংকারার দিকে রাগি চোখে তাকাতে পর্যন্ত পারেনি। ও যা করেছে আমার আর আদ্রিতের জন্য। আপনি কি করে এত কিছু জানলেন? আমি জানি সান্নিধ্যদা আমাকে অন্য চোখে দেখে, আর আর আমাকে সব বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে ও নিজের সায়ংকারার জালে জড়িয়ে চরম বিপদে পড়ে গেছে। কি বলতে চাইছেন আপনি? আমি আমি বলতে চাইছি, ওই সায়ংকারা অপরূপা তার কথা শেষ করার আগেই
জ্ঞান হারিয়ে পড়ে যেতে গেলে আমি মুহূর্তের মধ্যে এগিয়ে গিয়ে তাকে ধরি। তারপর পকেট থেকে ফোন বার করে একটি অ্যাম্বুলেন্সে কল করি এবং ওনাকে কাছের একটি নার্সিং হোমে অ্যাডমিট করাই। অপরূপার কথার ইঙ্গিত যে সায়ংকারার দিকেই তা জানার পর থেকে তার শেষ কথাগুলো জানার জন্য আমি ব্যাকুল হয়ে পড়ি। ডাক্তারের মুখ থেকে অপরূপা আউট অফ ডেঞ্জার কথাটা শুনে ওর জ্ঞান ফিরলেই আমাকে জানাতে বলে আমি সেখান থেকে বেরিয়ে যাই এবং রওনা দিই সোজা সায়ংকারার বাড়ির উদ্দেশ্যে। কারণ আমি এখন বেশ বুঝতে পারছিলাম সায়ংকারা আসলে কি, তার কি উদ্দেশ্য এবং কি তার অতীত, তা আমাকে জানাতে পারেন একজনই, স্বয়ং সায়ংকারার মা। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেই মুহূর্তেই চলে গেলাম সায়ংকারার বাড়ি। তবে এবার আর সামনে দিয়ে নয়। ওর বাড়ির সামনে লাগানো সিসিটিভির কথা আমার থেকে ভালো আর কেউ জানে না। তাই আমি ওর বাড়ির পেছনে আমার গাড়িটা পার্ক করে সেই জলের পাইপ বেয়ে আবারও ওদের বাড়ির ভেতর ঢুকলাম। কিন্তু কিছুক্ষণ পর গোটা বাড়ির সব কটা ঘর তন্ন তন্ন করে খুঁজেও যখন সেখানে কাউকে দেখতে পেলাম না, আমি সত্যি হতাশ হলাম। সায়ংকারা যে পার্টি মিটিংয়ের কারণে আগামী 2-3 ঘন্টা বাড়ির বাইরেই থাকবে এ খবর আমার কাছে আগে থেকেই ছিল, কিন্তু তার মা, তিনি কই? আবারও খুঁজতে খুঁজতে সায়ংকারাদের বাড়ির একেবারে নিচের অংশে মেঝের ওপর আমি একটি দরজা খুঁজে পেলাম। আমি সেই দরজার তালা ভেঙে দরজা খুলে ভেতরে প্রবেশ করেই দেখি আমার সামনে শীর্ণকায়, হাতে পায়ে শিকল জাতীয় কিছু একটা বাঁধা অবস্থায় একটি ছোট কাঠের তক্তপোষের ওপরে শুয়ে আছেন সায়ংকারার মা। আমি গিয়েই তার হাতের সব বাঁধন খুলে দিতে তিনি ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। আমার সত্যিই খারাপ লাগলো তার এই অবস্থা দেখে। একে তিনি পক্ষাঘাতগ্রস্ত, নড়তে চড়তে পারেন না। অন্যদিকে তিনি যে ঘরে রয়েছেন সেই ঘরে অক্সিজেনের এতটাই অভাব যে নিঃশ্বাসটুকুও প্রাণ ভরে নেওয়া যায় না। কিন্তু সায়ংকারা তার মাকে এই রকমভাবে এই ঘরে বন্দি করে রেখেছে কেন? তবে কি ওনার কোনো মানসিক সমস্যা? না না, এসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাকে সবার আগে সায়ংকারার মাকে এই অস্বাস্থ্যকর জায়গা থেকে সরিয়ে নার্সিংহোমে অ্যাডমিট করতে হবে। আমি সেই মতোই অপরূপাকে যে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছিল সেখানেই সায়ংকারার মাকেও অ্যাডমিট করালাম। এরপর ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার আমাকে ওনার সঙ্গে দেখা করার অনুমতি দিলেন। আমি ওনার কেবিনে যেতেই উনি ভয়ের দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, চলে যাও, চলে যাও এখান থেকে। তুমি আমাকে ওখানে থেকে এখানে নিয়ে এসেছো জানলে ও তোমাকে ছাড়বে না। কার কথা বলছেন আপনি? আমার রাক্ষসী মেয়ের কথা বলছি। আপনার কোনো ভয় নেই, আমি পুলিশে আছি। আপনিও এখন থেকে আমাদের নজরদারিতেই থাকবেন, তাই আর আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবার বলুন তো, আপনার এই অবস্থা হলো কি করে? আমার ওই তৈনি রাক্ষসী হতচ্ছাড়ি মেয়ের জন্য, যাকে তোমরা সবাই সায়ংকারা মুখার্জি বলেছিল। ও চেহারা মানুষের হলেও মাথায় শয়তানের বাসা। কেন কেন এরকম বলছেন আপনি? আপনার স্বামী তো ওর ওপর মানে নিজের সৎ মেয়ের সঙ্গে নোংরামিটা করেছিলেন প্রথমে, তাহলে আপনি দেবতোষ বাবুকে খারাপ না বলে সায়ংকারাকে কেন? আমার স্বামী খারাপ কাজ করেছিল, খুব খারাপ, কিন্তু আমার স্বামী এই কাজ নিজের ইচ্ছায় করেনি, বরং ওই মেয়ের প্ররোচনাতেই আমার স্বামী ওর দিকে আকৃষ্ট হয়। ও ইচ্ছে
করে এসব করেছে যাতে যাতে আমার স্বামীর কাছের একজন হয়ে সমস্ত সম্পত্তি সমাজে ওটার জায়গা সব নিজের করতে পারে। তারপর কিন্তু কিন্তু ও যখন জ্বলল আমার স্বামী ওর থেকে বেশি আদ্রিতার প্রতি দুর্বল হয়ে পড়ছে, তাকে ভালোবাসছে। তখন ও প্রথমে আমার স্বামীকে মারে, তারপর সম্পত্তির ভাগিদার কমাতে কষ্টকেও মেরে ফেলে। শুধু তাই নয়, আমার এই অবস্থাও ওর জন্যই। কিন্তু সে তো আপনি ছাদ থেকে পড়ে গিয়ে আমি ছাদ থেকে পড়ে চাইনি, আমাকে ঠেলে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। আর সেই ধাক্কাটা আমার ওই রাক্ষসী মেয়ে দিয়েছিল। আমি যেদিন প্রথম ওকে আমার বোনের সঙ্গে ডলাডলি করতে দেখি, সেদিনই আমি ওকে সাবধান করতে সাথে দেখেছিলাম। কিন্তু আমার কথা ও কানে তোলেনি, উল্টে আমাকে বলেছিল, তুমি মরো মা, তুমি মরো। এই সংসারে তোমার জায়গা সত্যি সত্যি ফুরিয়েছে মা। এই বলে ও আমাকে ঠেলে ফেলে দিয়েছিল। আর সেই ছাদ থেকে পড়ার পরে আমার মাথায় এবার চোট লাগেছে। আপনার স্বামীকে যে সায়ংকারাই মেরেছে তা কি করে বুঝলেন আপনি? প্রতিবার কস্তাবের আনা সন্দেশগুলো প্লেট সাজানোর নাম করে আমার ঘরে আসতো, আর তারপর আমার চোখের সামনে ওই সন্দেশের মধ্যে ওই বিষ ইঞ্জেকশন ঢেলে দিত, আর হাসতে হাসতে বলতো, তোমার দেবতোষ বাবুর দেবলোকে যাওয়ার সময় ঘনিয়ে আসছে মা। আরো তুলে তুলে মারতে চেয়েছিল, তাই তো এত কষ্ট দিয়ে সেদিক আমি নিজের পেটে যখন ওই রাক্ষসীকে ধরেছি তখন তার কেচারা দিতেও আমি রাজি। কিন্তু তুমি দেবদাস বাবুর ওই ছেলে আদ্রিতাকে বাঁচাও। ওকে পাওয়ার পর থেকে দেবদাস বাবু এখন অন্য মানুষ হয়ে গেছিলেন। ওই ছেলেটা দেবদাস বাবুর প্রাণ ছিল, অনেক স্বপ্ন ছিল ওনার।
ওই ছেলেকে নিয়ে, কিন্তু আমি জানি এবার সায়ংকারা ওকে মারার চেষ্টা করবে, তাই তুমি ওকে বাঁচাও, আমার যা হয় হোক, কিন্তু ওই ছেলেকে তোমায় বাঁচাতেই হবে। কিন্তু কিন্তু জানি এবার সায়ংকারা ওকে মারার চেষ্টা করবে, তাই তুমি ওকে বাঁচাও। আর আমার কিন্তু ওই ছেলেকে তোমায় বাঁচাতেই হবে। আপনি তো বলছেন আদ্রিত আদতে দেবতোষ মুখোপাধ্যায়ের নিজের ছেলে, কিন্তু ওর মা কে? আপনি তো নন। তাহলে আমার এই প্রশ্ন শুনেই ওর মা কিছুক্ষণ চুপ করে রইলেন এবং তারপর জানালেন আদ্রিতের আসল মায়ের নাম। আমি তা শুনেই আদ্রিতের খোঁজ নিতে আমার সোর্সদের কাজে লাগালাম। আর ঠিক সেই মুহূর্তে হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আমার কাছে ছুটে আসে অপরূপা। সাক্ষ্য, আদ্রিতের খুব বিপদ। সায়ংকারা মুখার্জি অলরেডি তাজপুরের দিকে রওনা দিয়ে দিয়েছে। একবার যদি আদ্রিতকে পেয়ে যায় তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। না, আপনি দেখলে হবে না। আমি ওর মা না হলেও ওকে নিজের সন্তানই ভাবি। ওর ভালো মন্দ কিছু ঘটে গেলে আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই প্লিজ আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। আমি এখন একদম ঠিক আছি, একদম ঠিক, বিশ্বাস করুন। অপরূপার সেই কাতর মিনতি আমি ফেলতে পারলাম না, তাই আর অপেক্ষা না করে ওকে সঙ্গে নিয়েই আমি রওনা দিলাম তাজপুরের উদ্দেশ্যে। আর গাড়িতে যেতে যেতেই আমি তাজপুরের লোকাল এসপি অফিসে যোগাযোগ করে সবটা জানিয়ে তাদের দেবতোষবাবুর ওই অনাথ আশ্রমে গিয়ে আদ্রিতের খোঁজ করতে বলি। সান্নিধ্য, আমার এত বড় ক্ষতিটা তুমি করতে পারলে? সেই ছোটবেলায় তুমি আমাকে পাওনি বলে এখন এই বড় বয়সে তুমি আমার সঙ্গে জঘন্য কাজটা। মানে আমি মানছি সেদিন আমরা এক হতে পারিনি, কিন্তু তাই বলে তার জন্য তুমি আজ আমার শরীরটাকে নিয়ে এইভাবে খেলা করতে পারলে? আমিও তো একটা মেয়ে, আমারও তো একটা সম্মান আছে, যা আজ তোমার জন্য আমার যে সব শেষ হয়ে গেল। সান্নিধ্য, তুমি আজ আমার সঙ্গে যা করলে, তারপর আমি তো আর বাইরের কাউকে নিজের মুখ দেখাতে পারবো না। আমাকে যে এবার মরতে হবে সান্নিধ্য, আর আমি যদি মরি তাহলে তার জন্য দায়ী থাকবে শুধু তুমি সান্নিধ্য। নিজের মোবাইলে এই ভিডিওটা খুলে অপরূপা তাজপুর যাওয়ার পথে আমাকে দেখিয়ে বলে, সান্নিধ্যদায়ী সেই ব্যক্তি যে ওকে ওই মারাত্মক সিউডোমোনাস প্যারোজিনোসা নামক ব্যাকটেরিয়া জোগাড় করে দিয়েছিল, আর সেই ব্যাকটেরিয়াই দেবতোষ তার খাবারে ক্রমাগত মিশিয়ে দিতে দিতে সায়ংকারা মুখার্জি তাকে মেরে ফেলে। আর আপনি বলছেন সান্নিধ্য সায়ংকারাকে সেই ব্যাকটেরিয়ার জোগাড় দিয়েছিল কারণ সায়ংকারা এই ভিডিও বানিয়ে ওকে ব্ল্যাকমেল করছিল তার জন্য? একেবারেই তাই। এখনো আপনি বলবেন সান্নিধ্যদা অপরাধী? দেখুন, ও যে কারণেই এ কাজ করুক তা তো অপরাধ বটেই, কিন্তু হ্যাঁ, ওকে ব্ল্যাকমেল করে এসব করানো হয়েছে যদি তা প্রমাণিত হয় তাহলে। কিন্তু এই ভিডিওটা যে সাজানো নয় তার কি প্রমাণ আছে আপনার কাছে? একথা বলতেই অপরূপা দস্তিদার আমার সামনে আরও একটি ভিডিও ফুটেজ চালায়, যা আগের ভিডিওটি যে ঘরে ছিল সে ঘরেই তোলা, কিন্তু অন্য অ্যাঙ্গেল থেকে। শোনো সান্নিধ্য, তুমি সেদিন আমাকে অস্বীকার করেছিলে, মনে আছে তো? আজ তোমাকে তার খেসারত দিতে হবে। এতদিন আমার বাবা দেবতোষ মুখোপাধ্যায় তোমার লেখার হাত ব্যবহার করেছেন, এবার আমি তোমার একাডেমিক পারদর্শিতাকে ব্যবহার করতে চাই। মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি যে আমার এই দেবতোষ মুখোপাধ্যায়ের সম্পত্তি, তার পজিশন, সবকিছু চাই। কিন্তু সেই সব কিছু আমি তখনই পাবো যখন দেবতোষ মুখোপাধ্যায় মরবে।
আর ওকে মারার হাতিয়ার তুমি আমাকে জোগাড় করে দেবে। না না না, আমি এসব পারবো না। আমি কি করে ওনাকে কিছুতেই না। ভেবে দেখো, তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে তোমার জীবনটা আমি ছাড়খাড় করে দেব, আর এমন অবস্থা করব যে তোমাকে আজীবন গারদে থাকতে হবে। কি কি করবে তুমি? দেখবে কি করব? তাহলে দেখো। এ কি তুমি তুমি তোমার জামা কাপড় এইভাবে ছিঁড়ছো কেন? কি করতে চাইছো তুমি সায়ংকারা? লোকজনকে দেখাতে চাইছি যে তুমি আমার উপর কতটা অত্যাচার করছো। আমার শরীরটা ভোগ করার লোভে তুমি ও কি দেওয়ালে কেন মাথা ঠুকছো? তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, তুমি আমার উপর অত্যাচার করছো, আঘাত করছো, আমাকে রেপ করছো। সবাইকে এসব বোঝানোর জন্য আমাকে তো দেয়ালে মাথা ঠুকে কপালে আঘাতের চিহ্ন, হাতে গালে পিঠে আঁচড়ের চিহ্ন করতেই হবে। বলো, এখনো বলো, আমাকে সাহায্য করবে কিনা? তুমি কি মানুষ? তুমি যা খুশি করো, আমি তোমার কথায় রাজি হব না, কিছুতেই রাজি হব না। বেশ, তাহলে এবার আমার খেলা দেখে যাও, আর নিজের জীবনের যবনিকা পতন ঘটতে দেখো। সেদিন ওই বাড়ির এক চাকরকে সায়ংকরা মুখার্জি ব্যবহার করেছিল ওই ঘরে যা হবে তার ভিডিও করে রাখার জন্য। সেই চাকরের কাছ থেকে আমি এই ভিডিওগুলো পেয়েছি। আমি জানি আপনিও ওই সায়ংকরা মুখার্জির সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছেন অনেক আগেই, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি আপনি একজন সৎ পুলিশ অফিসার। তাই আশা করব আপনার মোহগ্রস্ত মন আপনাকে আপনার কর্তব্য করা থেকে বিরত করবে না, তাই তো? অপরূপার এই প্রশ্নের জবাবে আমি সত্যিই কিছু বলতে পারি না। নিজের কাছেই যেন আমি আরো ছোট হয়ে যাই, আর নিজের মনেই নিজেকে বলি, সত্যি তো, এত বড় ভুল আমি করলাম কি করে? সায়ংকারার মতো একটা কোল্ড ব্লাডেড ক্রিমিনাল মাইন্ডেড মেয়ে, তাকে কিনা আমি না না না, আমাকে আমার ভুল সংশোধন করতে হবে। কেন এমন করলে তুমি সায়ংকারা? কেন? আদ্রিত, আহারে, তুমি এতক্ষণ খুব কষ্ট পেয়েছো না? হবেই তো, এতটা রাস্তা হাত পা মুখ বাঁধা অবস্থায় গাড়ির ডিকিতে করে আসা কষ্ট হবে না? চিন্তা করো না সোনা, তোমার দিদিভাই এবার তোমাকে তোমার সব কষ্ট থেকে মুক্তি দিয়ে দেবে। এই দেখো, এই যে ইঞ্জেকশনটা তোমার শরীরে ফোটালেই ব্যাস, তোমার শরীরের সব ব্যথা যন্ত্রণা এক নিমেষে উধাও হয়ে যাবে। আর তার সাথে সাথে আমার পথের সব কাঁটাও একেবারে নিঃশেষ হয়ে যাবে। এসো ভাই, এসো আমার লক্ষ্মী ভাই, এসো এসো এসো। দাঁড়াও সায়ংকারা, তোমার সব খেলা শেষ। সায়ংকারা আদ্রিতের শরীরে ওই বিষ ইঞ্জেকশন দিতে যাবে, একেবারে সেই সময় আমি আমার ফোর্স এবং অপরূপাকে নিয়ে সেখানে হাজির হই। আমাদের ওখানে দেখেই চমকে ওঠে সায়ংকারা। সে অবাক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলে, তোমরা এখানে কি করে এলে? তোমরা এখানে জানলে কি করে যে আমি এখানে? পুলিশের ক্ষমতা সম্পর্কে তোমার তেমন ধারণা নেই সায়ংকারা। অবশ্য তোমাদের মতো রাজনৈতিক নেতাদের বদান্যতায় এখন তো আমাদের গোটা ডিপার্টমেন্টটাই দলদাস হতে চলেছে। তাই হয়তো আমাদের ক্ষমতা যে কি তা তুমি ভুলে গেছো। আদ্রিতকে ছেড়ে দাও সায়ংকরা। নিজের স্বার্থের জন্য ওইটুকু একটা বাচ্চার জীবন শেষ করে দিতে যাচ্ছিলে তুমি? এত স্পর্ধা তোমার? ছি! আমার স্পর্ধা তোমরা আর দেখলে কোথায়? আমি যে ক্ষমতার জন্য নিজের বাপ দাদাকে খুন করতে পারি, সেই আমার স্পর্ধা যে ঠিক কতটা তা তোমাদের আন্দাজেও নেই। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমি আর যাই অপরাধ করি না কেন,
আজ না হয় কাল এই শাসক দলের হয়ে ভোটে জিতে এমএলএ হয়ে গেলে আমার আর কোনো অপরাধী তোমরা প্রমাণ করতে পারবে না, তাই ওকে তো মরতেই হবে, অ্যান্ড দ্যাটস ফাইনাল। এই বলেই সায়ংকারা নিজের হাতে ধরা সিরিঞ্জ নিয়ে একেবারে চোখের পলক ফেলতে না ফেলতেই ঝড়ের গতিতে সেই সিরিঞ্জ ঢুকিয়ে দেয় আদ্রিতের শরীরে। আদ্রিত চিৎকার করে ওঠে, তারপরে সে নিমেষের মধ্যে লুটিয়ে পড়ে মাটিতে। অপরূপা সেই দৃশ্য দেখে আর্তনাদ করে ছুটে যায় আদ্রিতের কাছে। না আদ্রিত, এ তুমি কি করলে সায়ংকারা? ক্ষমতার লোভে নিজের স্বার্থ পূরণ করতে এ তুমি কি পাপ করলে? পাপ? আমি আমি তো পাপের বিনাশ করলাম। যে পাপ করেছিল আমার বাবা, আমি তা মিটিয়ে দিলাম আজ। তাই চিরটা কাল তো এটাই জেনে এলে যে এই ছেলেটি তোমার বাবার অবৈধ সন্তান, কিন্তু ওর মাকে জানার চেষ্টা করেছো? শুনে রাখো সায়ংকারা, তুমি নিজের হাতে যেমন সেদিন নিজের বাবাকে মেরেছিলে, আজ ঠিক তেমনই তুমি তোমার নিজের ছেলেকেও। আমার ছেলে? কি কি প্রমাণ আছে তোমার কাছে? আমি বিশ্বাস করি না তোমার কথা। আমায় না করো, নিজের মাকে তো করো। তিনি এখন আমাদের নজরদারিতে রয়েছেন, আর তিনিই আমাকে বলেছেন যে 21 বছর বয়সে তুমি যখন প্রেগনেন্ট ছিলে তখন তুমি আদ্রিতের জন্ম দাও। সেবার তুমি গোয়া গিয়ে টানা 1 বছর রইলে। তুমি হয়তো ভেবেছিলে বা তোমাকে জানানো হয়েছিল যে তোমার বাচ্চা মৃত, কিন্তু না, সেদিন ডাক্তারেরা তোমার শরীর থেকে জীবিত বাচ্চারই জন্ম দেয়। কিন্তু তোমার বাবা তোমাকে সে কথা না জানিয়ে এই ছেলেকে আলাদা মানুষ করতে চায়। তোমার গর্ভে ধারণ করা ছেলেই আজ নিথর দেহে তোমার পাশে শুয়ে আছে সায়ংকারা। কেবল তোমার লোভ আর ক্ষমতার বাসনা মেটাতে গিয়ে তুমি তোমার নিজের ছেলেকে। জিতে গেছি, খুব জিত হয়েছে আমার সাক্ষ্য, খুব জিত। আমার কোনো স্বপ্ন আর অপূর্ণ রইল না। হেরে গেলাম, হেরে গেলাম আমি। আর সব হারিয়ে আমি সত্যি নিঃস্ব হয়ে গেলাম। নিঃস্ব, নিঃস্ব হয়ে গেলাম, নিঃস্ব। সায়ংকারা, সায়ংকারা। আমি ওর দুকাত ধরে ঝাঁকিয়ে সায়ংকারাকে ডাকতেই সে হেসে ওঠে। পর মুহূর্তে সে আবারও কেঁদে ওঠে। সায়ংকারা পাগলের মতো কখনো হাসতে আবার কখনো কাঁদতে শুরু করে। আমরা বুঝে ওঠবার আগেই ওর হাসি আর কান্না দুই এক হয়ে যায়। শোনো ফ্রোজেনের গল্প, গল্প শুনেও হবে দেখো গো ক্লান্ত মন শান্ত। শোনো ফ্রোজেনের গল্প। সাসপেন্স থেকে থ্রিলার, অ্যাকশন থেকে হরর। সাসপেন্স, থ্রিলার, অ্যাকশন, হরর। আর ভালোবাসা থেকে হিউমার হয়ে আছে সবই অল্প স্বল্প। শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের।